বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী ও দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। কোভিড-19 অর্থাৎ করোনা ভাইরাসের কারণে দেশের শিক্ষা ব্যবস্থা অনেকটা স্থগিত হয়েছে। সেই কারণে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং টেকনাফ সরকারি কলেজের অধ্যক্ষ মহোদয়ের নির্দেশনায় টেকনাফ সরকারি কলেজ অনলাইন ক্লাসের আয়োজন করেছে। তারই ধারাবাহিকতায় আমি হিসাব বিজ্ঞানের একাদশ শ্রেণী হিসাব বিজ্ঞানের ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমি আব্দুর রাজ্জাক, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, টেকনাফ সরকারি কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে একাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্রের ঘটনা ও লেনদেন নিয়ে আজকে আলোচনা করব। শুরুতে আমি ঘটনা নিয়ে বলি। ঘটনা কি? আমাদের দৈনন্দিন জীবনে যা ঘটে তাকে সবগুলো হলো ঘটনা। এই ঘটনা আবার দুই প্রকার আছে, একটা হলো আর্থিক ঘটনা আর একটা অনার্থিক ঘটনা। যে ঘটনা দ্বারা আর্থিক অবস্থার পরিবর্তন হবে সেটাকে বলা হবে আর্থিক ঘটনা, আর যে ঘটনার দ্বারা আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হবে না সেটাকে অনার্থিক ঘটনা বলা যাবে। আর্থিক ঘটনা কি? যেমন বাজার করা আছে, তারপর আছে পণ্য ক্রয় আছে, পণ্য বিক্রয় আছে। এই বাজার করলে আর্থিক অবস্থার পরিবর্তন হচ্ছে, পণ্য ক্রয় করলেও আর্থিক অবস্থার পরিবর্তন হচ্ছে, বিক্রয় করলেও আর্থিক অবস্থার পরিবর্তন হচ্ছে। অনার্থিক ঘটনা, যে ঘটনার দ্বারা ব্যবসায় এবং মানুষের কোনো আর্থিক অবস্থার পরিবর্তন হবে না তাকে বলা হবে অনার্থিক ঘটনা। যেমন ঘুমানো, ভাত খাওয়া, এটাও কিন্তু ঘটনা, কিন্তু এর দ্বারা আর্থিক অবস্থার পরিবর্তন হচ্ছে না। তারপর লেনদেন দুইটা শব্দের সমন্বয়ে গঠিত। লেন অর্থ নেওয়া, দেন অর্থ দেওয়া, অর্থাৎ আদান প্রদান, কোনো কিছুর বিনিময়। যার দ্বারা কোনো কিছু বিনিময় হবে সেটাকে লেনদেন হিসেবে ধরা হবে। আর ব্যবসায়িক লেনদেন হতে গেলে ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে। সাধারণত যে লেনদেন দ্বারা ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন হবে সেটাকে আমরা সাধারণত যে ঘটনা দ্বারা ব্যবসায় আর্থিক অবস্থার পরিবর্তন হবে সেটাকে আমরা লেনদেন হিসেবে ধরব। সকল ঘটনা কিন্তু লেনদেন নয়, কিন্তু সকল লেনদেনই ঘটনা। একটি ঘটনা লেনদেন হতে গেলে নিচের শর্তগুলো পূরণ করতে হবে। একটা হলো অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য। একটা ঘটনা যদি লেনদেন হতে যায় সেটাকে অবশ্যই অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হতে হবে। অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য নয় এমন কোনো ঘটনাকে আমরা লেনদেন হিসেবে ধরতে পারবো না। আর্থিক অবস্থার পরিবর্তন, একটা ঘটনা লেনদেন হতে গেলে তা ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন হবে। যে ঘটনা দ্বারা ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন হবে না সেটাকে আমরা লেনদেন হিসেবে ধরতে পারি না। প্রামাণ্য দলিল, প্রত্যেকটা ঘটনা লেনদেন হতে গেলে তার সপক্ষে প্রামাণ্য দলিল থাকতে হবে। যে ঘটনার সপক্ষে কোনো প্রামাণ্য দলিল নাই সেটাকে আমরা লেনদেন হিসেবে ধরতে পারবো না। দুটি পক্ষ, প্রত্যেকটা ঘটনা যদি লেনদেন হতে যায় প্রত্যেক ঘটনার ক্ষেত্রে দুইটি পক্ষ থাকতে হবে। এক পক্ষ সুবিধা গ্রহণ করবে আর এক পক্ষ সুবিধা প্রদান করবে। দুইটি পক্ষ ছাড়া সেটাকে আমরা লেনদেন হিসেবে ধরতে পারবো না। স্বতন্ত্র ও স্বয়ংসম্পূর্ণ, প্রত্যেক ঘটনা লেনদেন হতে গেলে স্বতন্ত্র হতে হবে এবং স্বয়ংসম্পূর্ণ হতে হবে। লিপিবদ্ধকরণ, কোনো ঘটনা যদি লিপিবদ্ধ করা না হয় তাকে আমরা লেনদেন হিসেবে বলতে পারবো না। এই উপরে যে শর্তগুলো আছে সেগুলো যদি পূরণ হয় সবগুলা, তাহলে আমরা ওই সব ঘটনাকে লেনদেন হিসেবে ধরবো, না হয় আমরা লেনদেন হিসেবে ধরতে পারবো না। লেনদেনের প্রকারভেদ, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে লেনদেনকে ভাগ করা হয়েছে। প্রথমে হলো প্রাতিষ্ঠানিক ভিত্তিক, প্রতিষ্ঠানের উপর ভিত্তি করে লেনদেনকে দুই ভাগ করা হয়েছে। একটা হলো বহিঃলেনদেন আর একটা আন্তঃলেনদেন। বহিঃলেনদেন, যে লেনদেনগুলো বাইরের পক্ষের সাথে সংগঠিত হয় সেগুলোকে বহিঃলেনদেন হিসেবে ধরা হয়। যেমন পণ্য ক্রয় করা, পণ্য বিক্রয় করা। পণ্য ক্রয় বিক্রয় এগুলো কিন্তু প্রতিষ্ঠানের অভ্যন্তরে হয় না, প্রতিষ্ঠানের বাইরের পক্ষের মধ্যে সংগঠিত হয়। তারপর আছে আন্তঃলেনদেন, যে লেনদেনগুলো প্রতিষ্ঠানের অভ্যন্তরে সংগঠিত হয় সেটাকে বলা হবে আন্তঃলেনদেন। যেমন আসবাবপত্রের অবশ্যই আছে,
তারপর আসতেছে মূল্য পরিশোধের ভিত্তিতে। মূল্য পরিশোধের উপর ভিত্তি করে লেনদেনকে 3 ভাগ করা হয়েছে। একটা হলো নগদ লেনদেন, যে লেনদেনের মূল্য নগদে এবং চেকের মাধ্যমে পরিশোধ করা হয় সেটাকে নগদ লেনদেন হিসেবে ধরা হয়। যেমন নগদে পণ্য ক্রয় করা। আর অনগদ লেনদেন, যে লেনদেন দ্বারা চেক এবং নগদে মূল্য পরিশোধ করা হয় না সেটাকে বলা হবে অনগদ লেনদেন। যেমন আছে আসবাবপত্র অবস্থায় আছে দ্বারে পণ্য ক্রয়, দ্বারে পণ্য বিক্রয়। দ্বারে লেনদেন, যে লেনদেনগুলো চেকের মাধ্যমে না হয়ে অথবা নগদে না হয়ে ভবিষ্যতে টাকা পরিশোধ করবে এরকম প্রতিশ্রুতির মাধ্যমে হয়ে থাকে সেগুলোকে বলা হয় দ্বারা লেনদেন। দৃশ্যমানের উপর ভিত্তি করে লেনদেনকে 2 ভাগ করা হয়েছে। একটা হলো দৃশ্যমান লেনদেন আর একটা অদৃশ্যমান লেনদেন। যে লেনদেনগুলো সাধারণত দৃষ্টিগোচর হয় সেগুলোকে বলা হবে দৃশ্যমান লেনদেন। যেমন আসবাবপত্র ক্রয় করা হলো, পণ্য ক্রয় করা হলো, কর্মচারী বেতন পরিশোধ করা হলো, এগুলো হলো দৃশ্যমান লেনদেন। তারপর আছে অদৃশ্যমান লেনদেন, যে লেনদেনগুলো দৃষ্টিগোচর হয় না সেগুলোকে বলা হবে অদৃশ্যমান লেনদেন। যেমন আসবাবপত্র অবস্থায় করা হলো, সুনামের অবলোপন, ট্রেডমার্ক, প্যাটেন্ট, এগুলো সবগুলো হলো অদৃশ্যমান লেনদেন। উদ্দেশ্যের উপর ভিত্তি করে লেনদেনকে 3 ভাগ করা হয়েছে। একটা হলো কারবারি লেনদেন, আর একটা অকারবারি লেনদেন, আর একটা ব্যক্তিগত লেনদেন। কারবারি লেনদেন, যে লেনদেনগুলো প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানের মধ্যে হয়ে থাকবে, দুইটি প্রতিষ্ঠানের মধ্যে যে লেনদেনটা হয়ে যাবে ব্যবসায়ের উদ্দেশ্যে সেটাকে বলা হবে কারবারি লেনদেন। যেমন মিস্টার কর্মীর কাছ থেকে পণ্য ক্রয় করা হলো, সেটা কিন্তু কারবারি লেনদেন। অকারবারি লেনদেন, যে লেনদেনগুলো সাধারণত মুনাফার উদ্দেশ্যে না হয়ে জনগণের অর্থাৎ সমাজের কল্যাণের জন্য হয়ে থাকে সেগুলোকে বলা হবে অকারবারি লেনদেন। আর এই যেমন সরকারি হাসপাতাল, স্কুল, কলেজ, এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে যে লেনদেনগুলো হবে সেগুলোকে বলা হবে অকারবারি লেনদেন। আবার প্রাইভেট ক্লিনিক আছে, প্রাইভেট ক্লিনিকের মধ্যে যে লেনদেনগুলো সংঘটিত হয় সেটা মূলত মুনাফা অর্জনের উদ্দেশ্য হয়ে থাকে, এটা কিন্তু কারবারি লেনদেন। ব্যক্তিগত লেনদেন, একজন ব্যক্তির নিজে যে লেনদেনটা করে থাকে তাকে বলা হয় ব্যক্তিগত লেনদেন। যেমন বাজার, ব্যক্তির নিজের জন্য বাজার করেছে, এটা কিন্তু ব্যক্তিগত লেনদেন। আবার উপযোগিতার উপর ভিত্তি করে লেনদেনকে 2 ভাগ করা হয়েছে। একটা মূলধন জাতীয় লেনদেন, একটা মুনাফা জাতীয় লেনদেন। যে লেনদেনগুলো থেকে দীর্ঘদিন সুবিধা ভোগ করা যাবে সেটাকে বলা হবে মূলধন জাতীয় লেনদেন। দীর্ঘদিন বলতে এখানে কয়েক বছর বোঝাচ্ছে। আর মূলধন জাতীয় লেনদেনকে আবার 2 ভাগ করা হয়েছে, মূলধন জাতীয় আয় অথবা প্রাপ্তি, মুনাফা জাতীয় আয় অথবা মূলধন জাতীয় আয় অথবা প্রাপ্তি, মূলধন জাতীয় ব্যয়। মূলধন জাতীয় আয় অথবা প্রাপ্তি বলতে যেমন যে লেনদেন, যে আয়টা অনিয়মিত, সেটা সারা জীবন ব্যবসায়িক জীবনে একবার অথবা 2 বার সংঘটিত হয়ে থাকে, এগুলোকে মূলধন জাতীয় প্রাপ্তি বলা হয়। যেমন মূলধন, ঋণ গ্রহণ, এগুলো হলো মূলধন জাতীয় লেনদেন। অথবা স্থায়ী সম্পত্তি বিক্রয় করে যে টাকাটা পাবে সেটাকে মূলধন জাতীয় প্রাপ্তি। আবার স্থায়ী সম্পত্তি বিক্রয়ের মাধ্যমে যে লাভটা হবে সেটা হবে মূলধন জাতীয় আয়। তারপর মূলধন জাতীয় ব্যয়। মূলধন জাতীয় ব্যয় সাধারণত যে লেনদেন থেকে দীর্ঘদিন সুবিধা ভোগ করা যাবে। দীর্ঘদিন বলতে এখানে 1 বছর অধিক সময় বোঝায়, সেটাকে বলা হবে মূলধন জাতীয় ব্যয়। যেমন আসবাবপত্র ক্রয়, একটা আসবাবপত্র ক্রয় করে এই আসবাবপত্র থেকে প্রায় 10 বছর 20 বছর আনুমানিক সুবিধা ভোগ করা যাবে, এই লেনদেনগুলোকে বলা হবে মূলধন জাতীয় ব্যয়। তারপর আসছে মুনাফা জাতীয় লেনদেন, যে লেনদেনগুলো সাধারণত 1 বছরের সময়ের মধ্যে হয়ে থাকে সেটাকে মুনাফা জাতীয় ব্যয় বলা হয়, মুনাফা জাতীয় লেনদেন বলা হয়। মুনাফা জাতীয় লেনদেনটা নিয়মিত হয়ে থাকে। মুনাফা জাতীয় লেনদেনকেও আবার 2 ভাগ করা হয়েছে, একটা মুনাফা জাতীয় আয় আর একটা মুনাফা জাতীয় ব্যয়। মুনাফা জাতীয় আয় বলতে যে আয়গুলো নিয়মিত হয়ে থাকে সেগুলোকে মুনাফা জাতীয় আয় হিসেবে ধরা হয়। নিয়মিত বলতে এখানে প্রতিদিনও হতে পারে, প্রতি সপ্তাহে হতে পারে, প্রতি মাসে হতে পারে, অর্থাৎ প্রতি বছরে অন্তত একবার হবে। তাহলে যে লেনদেনগুলো নিয়মিত হবে, যে আয়গুলো নিয়মিত হবে সেগুলোকে বলা হবে মুনাফা জাতীয় আয়।
আর যে আয়গুলো যে ব্যয়গুলো নিয়মিত হবে সেগুলোকে বলা হবে মুনাফা জাতীয় ব্যয়। মুনাফা জাতীয় ব্যয়টাও মুনাফা জাতীয় আয়ের মতো প্রতিদিন হতে পারে, প্রতি মাসে হতে পারে, অর্থাৎ প্রতি বছরে অন্তত একবার হতে পারে। আছে ব্যবসায়িক লেনদেন চিহ্নিত করার পদ্ধতি। একটা ঘটনা যে ব্যবসায়িক লেনদেন কিনা সেটা আমরা কিভাবে চিহ্নিত করব? ঘটনাটা ব্যবসায়িক লেনদেন কিনা তা চিহ্নিত করার জন্য মূলত দুইটা পদ্ধতি আছে। দুইটা সত্য যদি থাকে সেটা আমরা বুঝবো সেটা লেনদেন। একটা হলো অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হতে হবে। কোনো ঘটনা যদি অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য না হয় তাহলে সেটাকে আমরা লেনদেন হিসেবে ধরবো না। আর একটা হলো দুইটি পক্ষ থাকতে হবে। যদি কোনো ঘটনার দুইটি পক্ষ থাকে তখন আমরা ধরে নেব সেটা ব্যবসায়িক লেনদেন। আর দুইটি পক্ষের মধ্যে আবার অর্থের আদান প্রদানও থাকতে হবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এতটুকু। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। খুদা হাফেজ।